নমস্কার, আপনারা দেখছেন এক ফোনে বাংলা আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সান্নিক। প্রথমেই যে খবরে নজর রাখবো, মুম্বাইয়ে শিবসেনার সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুম্বাইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে মাতোশ্রীতে বৈঠক, প্রায় 1 ঘন্টা 20 মিনিট ধরে চলে এই বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে তিনি বৈঠক করেন। গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক মুম্বাইয়ে গিয়ে সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসককে প্যাঁচে ফেলতে প্রস্তুতি টিম ইন্ডিয়ার। দিল্লিতে শরিকদের সঙ্গে দফায় দফায় রণকৌশল বৈঠক অভিষেকের। দিল্লিতে সমাজবাদী পার্টি এবং আপ নেতাদের সঙ্গে বৈঠক। মুম্বাইয়ে বৈঠক উদ্ধব ঠাকরের সঙ্গে। বিরোধীরা চাইছে এনডিএ সরকারের ওপর শুরু থেকেই চাপ তৈরি করতে। अब की बार 400 পার তো দূরের কথা, 300 পেরোতে পারেনি এনডিএ। শরিকদের ভরসায় এবার কেন্দ্রের সরকার গড়ার পথে বিজেপি। 9 জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অবস্থায় পাল্টা তাল ঠুকছে বিরোধীরা। তারা চাইছে প্রথম থেকে এনডিএ সরকারকে চেপে ধরতে, শাসককে প্যাঁচে ফেলতে একযোগে তাই গুটি সাজাচ্ছে বিরোধীদের টিম ইন্ডিয়া। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। এবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে 37 আসন, বাংলায় তৃণমূল পেয়েছে 29 আসন। ফল ঘোষণার পরের দিনই মমতার দূত হয়ে দিল্লিতে পৌঁছে যান অভিষেক। তারপর থেকে দফায় দফায় করেছেন রণকৌশল বৈঠক। বুধে ইন্ডিয়ার বৈঠক, বৃহস্পতিবার সকালে প্রথমে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের দিল্লির বাড়ি যান অভিষেক। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের মতো কথা হয়। পরে অভিষেকের দিল্লির বাড়িতে যান আম আদমি পার্টির 2 শীর্ষ নেতা সঞ্জয় সিং এবং রাঘব চাড্ডা। প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর রাতে মুম্বাইয়ে মাতোশ্রীতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। अभिषेक बैनर्जी और डेरेक ओबरॉन मुंबई में आकर मातोश्री में आकर उद्धव ठाकरे शिवसेना पार्टी के उनसे एक लंबी बातचीत हुई। नरेंद्र मोदी और उनकी भारतीय जनता पार्टी, उनको बहुमत नहीं मिला है, फिर भी वो सरकार बना रहे हैं। खिचड़ी पकाने की कोशिश चल रही है। डाउट है ये खिचड़ी ठीक से नहीं पकेगी और देश का नुकसान होगा, अनस्टेबिलिटी रहेगी। ऐसे में देश हित के लिए हम क्या कर सकते हैं, इस बारे में जरूर एक दूसरे के साथ हम लोग बात करते हैं। এনডিএ সরকারকে কিভাবে শুরু থেকে চাপে ফেলা যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিরোধীরা। তৃণমূল যেমন বঞ্চনা ইস্যুতে লোকসভায় প্রথম থেকে সুর চড়াতে চাইছে, এছাড়াও বেশ কিছু অস্ত্রে শান দেবে বিরোধীরা। যেমন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, মূল্যবৃদ্ধি, জিএসটি। এছাড়া সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতাতেও এক সুরে সরব হবে টিম ইন্ডিয়া। 24-এর ভোটের আগে নানা সময়ে নানাভাবে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোটের পক্ষে সওয়াল করেছে গেরুয়া শিবির। এই দুটি ইস্যুরই চরম বিরোধী তৃণমূল। এরপরে তো শুনছি ইউনিফর্ম সিভিল কোড করবে, কি শাড়ি পরবে, কোন ধর্ম মতে পড়বে, কে কাকে বিয়ে করবে। এটা মহা আশ্চর্যজনক এক দেশ হয়ে গেছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, রাজ্যগুলো থাকবে না, দেশে নির্বাচন হবে না। এটা স্বৈরাচারী একনায়কতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে। অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক ভোট, এই দুই ইস্যুর বিরোধিতায় এবার লোকসভাতেও বিরোধীরা ঝড় তুলবে। তারই রণকৌশল ঠিক করতে বারবার বৈঠকে টিম ইন্ডিয়ার শরিকরা। न्यूज़ 18 बांग्ला। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আগামী 9 জুন তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। ছুটির রবিতে এই শপথ মোদীর। রবিবার সন্ধ্যায় তৃতীয়বার প্রধানমন্ত্রীত্বের শপথ নরেন্দ্র মোদীর।
রবিবাসরীয় সন্ধে শপথ নিতে চলেছেন তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী, আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রনেতাদের। তৃতীয়বারের জন্য মোদীর শপথের তোড়জোড়। মোদীর শপথে থাকবেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ সহ একাধিক রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। শরিক নির্ভর মোদি 3.0। তৃতীয়বার মোদির শপথ। মোদি সরকারে ফ্যাক্টর নীতিশ নাইডু। কি কি মন্ত্রক দাবি করা হয়েছে নীতিশ নাইডুর তরফে? আজ বৈঠক রয়েছে এনডিএর। মূলত যে কটি মন্ত্রকের দাবি জানানো হয়েছে রেল, অর্থ, নগরোন্নয়ন, সড়ক পরিবহন, তথ্য প্রযুক্তি, আইন, এইরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রক দাবি করা হয়েছে জেডিইউ এবং টিডিপির তরফে। এনডিএ সরকারের 8 থেকে 10টি মন্ত্রকের দাবি জানানো হয়েছে তাদের তরফে। আর বিজেপিকে সমর্থনে মন্ত্রক শর্ত জেডিইউ টিডিপির। হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। 24-এর ফলের পর এনডিএর নীতিশ নাইডুর দাবি নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। রাজনীতি এটাই, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। তো হাতি তো কাদায় পড়েছে, তো সেটা সবাই বার্গেনিং করছে, কিন্তু এটাও মনে রাখতে হবে নরেন্দ্র মোদী, অমিত শাহ আছেন, আর এরা আমাদের পুরনো পার্টনার, এদেরকে আমরা চিনি। তারা একটু বেশি দাম রাখছেন, যতটা বেশি পাওয়া যায়। কিন্তু সরকার চালিয়ে লোককে সুশাসন দিতে হবে, কারণ লোক ম্যান্ডেট দিয়েছে বিজেপির পক্ষে এবং এনডিএর পক্ষে, সেটা যেন ভুলে না যান। আঞ্চলিক দল সবসময় নিজের কথাই ভাবে, তারা ইতিহাসই বলছে ওদের অনেক আমাদের পার্টনার ছিল, অনেক পুরনো, আমরা কাউকে ছাড়িনি, অনেকে নিজের স্বার্থে ছেড়ে গেছে, আবার নিজের স্বার্থে চলে এসেছে। আর পিছলো অন্ধ্রের শপথ। মোদীর শপথের দিন বদল হওয়ায় পেছলো অন্ধ্রের শপথ গ্রহণ অনুষ্ঠানও। 9 জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছিলেন চন্দ্রবাবু নাইডু, কিন্তু যেদিন ওই দিনই মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান থাকায় অন্ধ্রের শপথ পিছিয়ে গেল 12ই জুন। আগামী বুধবার শপথ নেবেন চন্দ্রবাবু নাইডু। আর নির্বাচনের ফলাফল সামনে আসতেই সেই ফলাফলের ময়না তদন্তে বিজেপি। 400 লক্ষ নিয়ে তারা নির্বাচন লড়েছিলেন, কিন্তু সেখানে ফলাফলের পর দেখা গেল এনডিএ জোট 300রও কম মার্জিনে বিভিন্ন জায়গায় জিতল। 300র কম তারা সিট পেয়েছে। উত্তরপ্রদেশ ও বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। ময়না তদন্তে বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডার বাড়িতে বিজেপির বৈঠক। দীর্ঘ বৈঠক শাহ, রাজনাথ সহ বিজেপি নেতৃত্বের। শুধুমাত্র গোটা দেশের খারাপ ফল নয়, যে যে রাজ্যে খারাপ ফল হয়েছে তার মধ্যে অবশ্যই অন্যতম বাংলার খারাপ ফল নিয়েও দিল্লিতে কাটাছেঁড়া বিজেপির। আজ দিল্লিতে এনডিএ স্ট্র্যাটেজি বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। বৈঠকে বিজেপির সব মুখ্যমন্ত্রী, সাংসদদের আসার নির্দেশ দেওয়া হয়েছে। রাহুলের নিশানায় মোদি, অমিত শাহ। এবার ইস্যু শেয়ার মার্কেট। তার অভিযোগ, দুজনের পরামর্শে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে সাধারণের 30 লক্ষ কোটি টাকা জলে গিয়েছে। এটা দেখে দেশে স্টক মার্কেটের ইতিহাসের সব থেকে বড় দুর্নীতি বলে দাবি করলেন রাহুল गांधी। चुनाव के समय प्रधानमंत्री ने, होम मिनिस्टर ने और फाइनेंस मिनिस्टर ने स्टॉक मार्केट पर टिप्पणी दी। प्रधानमंत्री ने 2-3 बार 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए, और यही मैसेज फाइनेंस मिनिस्टर ने दिया। इंटेलिजेंस एजेंसीज ने 200 और 220 के बीच में सरकार को बताया था कि उनकी सीट्स आ रही हैं। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट
अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। तो ये जो आप देख रहे हैं, हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। আর এই প্রসঙ্গে পাল্টা রাহুল গান্ধীকে তোপ বিজেপি নেতা পীযূষ গোয়েলের। फिर एक बार मोदी सरकार आना निश्चित है और शायद इस बात से राहुल गांधी जी बड़े परेशान नजर आते हैं और अपने बयानों के साथ विदेश और देश के निवेशकों को एक भय के वातावरण में निवेश ना करें इसके लिए उत्साहित करने की कोशिश कर रहे हैं। और ये जो बात 30 लाख करोड़ की करते हैं राहुल गांधी जी, मुझे ध्यान आ गया कि क्यों देश की जनता का राहुल गांधी जी पर जरा भी विश्वास नहीं है, क्योंकि वो ये भी नहीं समझते कि ये तो वैल्यूएशन है। वैल्यूएशन से मतलब नहीं है, जो खरीद और बेच होती है उसी का मतलब होता है और उसमें फॉरेनर्स ने नुकसान पाया, भारत के निवेशकों ने लाभ लिया है। জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তত্ত্বাবধানে হোক তদন্ত চাইছেন রাহুল গান্ধী। हम जेपीसी करवाएंगे। अब ऑपोजिशन में बहुत ज्यादा ताकत है, बहुत ज्यादा स्ट्रेंथ है और पूरा जो पार्लियामेंट की सिचुएशन है वो बदल गई है। কঙ্গনাকে সপাটে চর, কৃষক আন্দোলন ইস্যুতে কথা কাটাকাটি, চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চর। কঙ্গনা রানাওয়াতকে চর সিআইএসএফ জওয়ানের। হিমাচলের মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা। নবনির্বাচিত সাংসদকে চর মারলেন একজন সিআইএসএফ জওয়ান। এফআইআর এর পরেই অভিযুক্ত সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হলো সিআইএসএফ এর তরফে। কি কারণে চড় মারলেন নবনির্বাচিত এই সাংসদকে, কি বলছেন সেই সিআইএসএফ জওয়ান, শোনাবো। बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों में, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। इसने बयान दिया था ना कि 100 रुपए के लिए बैठी है लोगों में, ये बैठेगी वहाँ पे, मेरी माँ बैठी थी उस टाइम जब इसने बयान दिया था। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাওয়াতের বিবৃতি, আর সেই পরিপ্রেক্ষিতেই এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করলেন সিআইএসএফ এর সেই জওয়ান। এই গোটা বিষয় নিয়ে কঙ্গনা রানাওয়াতের কি বক্তব্য, শোনাবো। आज चंडीगढ़ एयरपोर्ट पे जो हादसा हुआ वो सिक्योरिटी चेक के साथ में हुआ। वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी, जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की, उन्होंने उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी। और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ, बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट। কর্তব্যরত অবস্থায় এই ঘটনা ঘটালেন একজন সিআইএসএফ জওয়ান, কিন্তু এই প্রসঙ্গে বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি শাস্তি হতে পারে তার আমরা কথা বলেছিলাম আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার সঙ্গে। কি জানালেন তিনি, শোনাবো। দেখুন, সিআইএসএফ এর জওয়ান নিশ্চয়ই এটা একটা ওভার অ্যাক্ট ধরা যেতে পারে, কারণ কারোকে চড় মারার সে যেই হল অধিকার নেই। নর্মালি এটা 323 আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড যে 323 ধারাতে এটাতে সাজা হয়, সাজাযোগ্য অপরাধ একটা, এবং সেখানে 1 বছর সর্বোচ্চ সাজা হতে পারে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে একজন সিআইএসএফ জওয়ান চড়টা মারলেন কেন, মানে এটা একটা অত্যন্ত বিক্ষিপ্ত ঘটনা। যিনি একজন এমপি হতে চলেছেন, 323 ধারায় অনুযায়ী উনি অভিযোগ করতে পারেন, যদিও এটা নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ ডিরেক্টলি এফআইআর সম্ভব নয়, এবং সেই অভিযোগের ভিত্তিতে এনার সাজাও হতে পারে। খড়দায় ধর্ষণ দিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, এলাকা দখলের লড়াইয়ে গুলি বোমার অভিযোগ, ডোমপট্টিতে অনুষ্ঠান চলাকালীন হামলার অভিযোগ কালু রামু বনাম অর্জুন ভাস্কর গোষ্ঠীর। দুই গোষ্ঠীর সংঘর্ষ, মারপিট, হাতাহাতির জেরে 4 রাউন্ড গুলি চলার অভিযোগ।
রাজনৈতিক তরজার মধ্যেই তদন্তে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী দলের সংঘর্ষ, চলল 4 রাউন্ড গুলি। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকা দখলকে কেন্দ্র করেই এই দুই গোষ্ঠীর সংঘর্ষ এমনটাই মনে করছে পুলিশ। খড়দা থানার অন্তর্গত টিটাগড়ের ডোমপট্টি এলাকা, সেখানের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীরের থেকে জানতে চাইবো, সুবীর, ঠিক কি কারণে এই সংঘর্ষ? মানে তাদের কি আগেও এইরকম সংঘর্ষ এলাকাবাসীরা দেখেছে? দেখো, ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে গতকাল খড়দা থানার অন্তর্গত ডোমপট্টি এলাকায় একটি অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠান চলাকালীন সেখানে যেটা অভিযোগ যে কালু এবং রামুর যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর এক যুবককে অর্জুনের গোষ্ঠীর লোকজন মারধর করেছে এবং সেই খবর পেয়ে রামু এবং কালুর গোষ্ঠীর যারা লোকজন তারা ওখানে ছুটে যায় এবং গিয়ে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় এবং যেটা অভিযোগ যে সংঘর্ষের সময় শূন্যে 4 রাউন্ড গুলি চলে বলে অভিযোগ এবং এরপরে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়ে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। তারপরে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে খড়দা এবং টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী যায়। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার যিনি রয়েছেন বাদরুজ্জামান, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে গিয়েছেন এবং যাওয়ার পরে কিন্তু এই মুহূর্তে এলাকা এখনো পর্যন্ত থমথমে রয়েছে, পুলিশ পিকেট বসানো হয়েছে। মূলত যেটা অভিযোগ, এলাকা দখল নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে একটা গন্ডগোল লেগেই ছিল এবং সেই গন্ডগোলটা কিন্তু গতকাল যেটা হয় সেটা হচ্ছে এই মারধরের ঘটনায় দুই গোষ্ঠী কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ এবং এলাকার সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে কারা এই গুলি চালানো এবং কারা এর সাথে জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। বেশ, বাচ্চা কাচ্চা নিয়ে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল, ওই পর থেকে ওরা ওয়ার করতে স্টার্ট করে দিয়েছে। ডাইরেক্ট একদম মেশিন দিয়ে গুলি কেটেছে, কাউকে লক্ষ্য করে মেরেছে কিন্তু লাগেনি। একটা বোমও চলেছে কিন্তু ব্লাস্ট হয়নি। 5-6 জন ছিল ওরা। কিষানকে কালু বাসপোর্ট, রামু বাসপোর্ট, রতন বাসপোর্ট ছিল, বিকাশ বাসপোর্ট ছিল। ওরা সব বিজেপি করে, আমরা টিএমসি করি। না না, এসব মিথ্যা কথা। আমরা যাইনি, আমাদের ছেলে বাচ্চা ছেলে কিন্তু ওরা মেরেছে। আমরা তো তৃণমূল করি, ওরাই বিজেপি করে, আমরা কেন বিজেপি? ওটা এখানে তো ওরা মর্ডার করে পালিয়ে যেতে হবে। আরে গুলি চলে লাগবে না কাউকে, কোথায় লেগেছে?